6 মাসে এনবিআরের রাজস্ব ঘাটতি প্রায় 46,000 কোটি টাকা। ঢাকায় কোনো সিট দিব না, সব সাইজ হয়ে যাবে, ফেসবুকে ভাইরাল। তারেক রহমান সিলেট যাচ্ছেন হাতে, অংশ নেবেন যেসব কর্মসূচিতে। আন্তর্জাতিক অপরাধ ট্রাইব্যুনালে জয় ও পলকের বিচার শুরু। দর্শক শুনছিলেন সংবাদ শিরোনাম। এবার জানিয়ে দেব বিস্তারিত সংবাদ। তবে তার আগে অনুরোধ থাকবে ভিডিওটিতে একটি লাইক দিন এবং ভিডিও সম্পর্কে আপনাদের গুরুত্বপূর্ণ মতামত কমেন্ট করে জানিয়ে দিন। 6 মাসে এনবিআরের রাজস্ব ঘাটতি প্রায় 46,000 কোটি টাকা। আয়কর, ভ্যাট ও কাস্টমস এনবিআরের 3 অনুবিভাগের মধ্যে সবচেয়ে বেশি ঘাটতি তৈরি হয়েছে আয়কর খাতে। এই সময় আয়কর খাতে রাজস্ব ঘাটতি হয়েছে 23,530 কোটি টাকা, যা মোট ঘাটতির অর্ধেকেরও বেশি। তবে বড় এই ঘাটতির মধ্যেও এনবিআরের গড় রাজস্ব প্রবৃদ্ধি হয়েছে 14.19%। এনবিআর সূত্র জানায় 2025-26 অর্থবছরের জুলাই থেকে ডিসেম্বর পর্যন্ত 6 মাসে রাজস্ব আহরণের লক্ষ্যমাত্রা ছিল 2,31,205 কোটি টাকা। বিপরীতে আদায় হয়েছে 1,85,229 কোটি টাকা। ফলে এই সময়ে মোট রাজস্ব ঘাটতির পরিমাণ দাঁড়িয়েছে 45,976 কোটি টাকা। সংশ্লিষ্টরা জানান, অনলাইন ব্যবস্থা সম্প্রসারণ সহ বিভিন্ন উদ্যোগ নেওয়া হলেও লক্ষ্যমাত্রা অনুযায়ী রাজস্ব আদায় সম্ভব হচ্ছে না। বর্তমান অর্থনৈতিক পরিস্থিতির ধীর গতি এবং এনবিআরের অভ্যন্তরীণ আন্দোলনের প্রভাবও রাজস্ব আহরণে পিছিয়ে পড়ার অন্যতম কারণ বলে মনে করছেন কর্মকর্তারা। খাতভিত্তিক হিসেবে দেখা যায়, প্রথম 6 মাসে আয়কর খাতে লক্ষ্যমাত্রা ছিল 85,405 কোটি টাকা, কিন্তু আদায় হয়েছে 61,875 কোটি টাকা। এতে আয়কর খাতে ঘাটতি দাঁড়িয়েছে 23,530 কোটি টাকা। শুল্ক খাতে লক্ষ্যমাত্রা ছিল 65,000 কোটি টাকা, আদায় হয়েছে 52,860 কোটি টাকা। এ খাতে ঘাটতি 12,140 কোটি টাকা। আর ভ্যাট খাতে লক্ষ্যমাত্রা ছিল 80,789 কোটি টাকা, বিপরীতে আদায় হয়েছে 70,493 কোটি টাকা। ফলে ভ্যাটে ঘাটতি দাঁড়িয়েছে 10,306 কোটি টাকা। অর্থনীতিবিদরা মনে করছেন, রাজস্ব আদায়ে প্রবৃদ্ধি থাকলেও তা লক্ষ্যমাত্রা পূরণে যথেষ্ট নয়। সামগ্রিক অর্থনৈতিক কর্মকাণ্ডের মন্থরতা, করজালের সীমিত বিস্তার এবং রাজস্ব প্রশাসনের কাঠামোগত দুর্বলতার কারণে প্রত্যাশিত রাজস্ব আদায় হচ্ছে না। পাশাপাশি অর্থবছরের মাঝপথে রাজস্ব লক্ষ্যমাত্রা হঠাৎ বাড়িয়ে দেওয়ায় বাস্তবতার সঙ্গে ব্যবধান আরও বেড়েছে বলেও তারা মন্তব্য করেন। ঢাকায় কোনো সিট দিব না, সব সাইজ হয়ে যাবে বলে হুঁশিয়ারি দিয়েছেন ঢাকা 17 আসনে জামায়াতে ইসলামী মনোনীত ও 10 দল সমর্থিত প্রার্থী ডাক্তার SM খালিদুজ্জামান। ফেসবুকে ছড়িয়ে পড়া এক ভিডিওতে তাকে এ কথা বলতে শোনা যায়। গতকাল মঙ্গলবার রাতে ভিডিওটি ফেসবুকে ভাইরাল হয়। এতে দেখা যায়, ডাক্তার খালিদুজ্জামান গাড়িতে বসে কোথায়ও যাওয়ার সময় কথাগুলো বলছিলেন। তার এই মন্তব্যে নেটিজেনদের মধ্যে মিশ্র প্রতিক্রিয়া দেখা যাচ্ছে। অনেকেই তার এই মন্তব্যের প্রতিবাদ জানিয়েছেন। ডাক্তার খালিদুজ্জামানকে ওই ভিডিওতে আরও বলতে শোনা যায়, ভয় পেও না, সব সাইজ হয়ে যাবে। কালকে আমরা একটা সংবাদ সম্মেলন করতে পারি গুলশানে। তোমরা কালকে সন্ধ্যার দিকে ওদিক থাকবার একটা প্ল্যান রাখো। তিনি আরও বলেন, এবার ইলেকশন হবে ঈদের মতো, কে কি করে এটা নিয়ে ভয় পেও না, সব একেবারে সাইজ হয়ে যাবে। শিবির ছাত্র সংসদের সব ভোটে জিতবে, সাকসু নির্বাচনেও জিতবে, নির্বাচনে ঢাকায়ও জিতবে, সব জিতবে। ঢাকায় কোনো সিটই দিব না। আগামীকাল বৃহস্পতিবার থেকে আনুষ্ঠানিকভাবে ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচনের প্রচারণা শুরু করতে যাচ্ছে বাংলাদেশ জাতীয়তাবাদী দল বিএনপি। দলের চেয়ারম্যান তারেক রহমানের সিলেট সফরের মধ্য দিয়ে এই প্রচারণার সূচনা হবে। আজ রাতে তিনি বিমানযোগে সিলেট পৌঁছাবেন এবং গভীর রাতে হজরত শাহজালালের মাজার জিয়ারত করবেন। বুধবার 21 জানুয়ারি সকালে এক সংবাদ সম্মেলনে বিষয়টি জানান বিএনপির নির্বাচন পরিচালনা কমিটির মুখপাত্র ও চেয়ারম্যানের উপদেষ্টা ডাক্তার মাহদি আমিন। তিনি বলেন, আগামীকাল সকালে সিলেট আলিয়া মাদ্রাসা মাঠে আয়োজিত নির্বাচনী সমাবেশে প্রধান অতিথি হিসেবে ভাষণ দেবেন তিনি। নির্বাচনী প্রচারণা উপলক্ষে আজ রাত 12:01 ঢাকার লেকশোর হোটেলে দলের নির্বাচনী থিম সং উন্মোচন করা হবে। বিএনপির সিনিয়র যুগ্ম মহাসচিব রুহুল কবির রিজভী এই অনুষ্ঠানের উদ্বোধন করবেন। সিলেটের জনসভা শেষ করে তারেক রহমান সড়কপথে ঢাকার উদ্দেশ্যে রওনা হবেন।
যাত্রাপথে তিনি মৌলভীবাজারের শেরপুর, হবিগঞ্জের শায়েস্তাগঞ্জ, ব্রাহ্মণবাড়িয়ার সরাইল, কিশোরগঞ্জের ভৈরব, নরসিংদী এবং নারায়ণগঞ্জের ২৫০০ বা রূপগঞ্জে নির্বাচনী পথসভা ও সমাবেশে অংশ নেবেন। বিএনপির চেয়ারম্যানের এই সফরে বিভিন্ন অঙ্গ ও সহযোগী সংগঠনের ত্যাগী ও শীর্ষ নেতাদের সফরসঙ্গী করা হয়েছে। ইতোমধ্যে সংশ্লিষ্ট জেলা প্রশাসন ও পুলিশ বিভাগকে চিঠির মাধ্যমে এই কর্মসূচির বিষয়ে অবহিত করা হয়েছে। মাহদি আমিন জানান, এর আগে নির্বাচন কমিশনের অনুরোধকে সম্মান জানিয়ে জনসমাগম এড়াতে তারেক রহমান তার বেশ কিছু ব্যক্তিগত ও ধর্মীয় সফর বাতিল করেছিলেন। তিনি আরও আশাবাদ ব্যক্ত করেন, আসন্ন ১২ই ফেব্রুয়ারির নির্বাচনকে সামনে রেখে সব রাজনৈতিক দল সহনশীলতা প্রদর্শন করবে এবং আচরণবিধি মেনে চলে একটি সুষ্ঠু ও গ্রহণযোগ্য নির্বাচনী পরিবেশ বজায় রাখতে চেষ্টাবোধ হবে। জুলাই গণ অভ্যুত্থানের সময় ইন্টারনেট বন্ধ করে গণহত্যার দায়ে মানবতা বিরোধী অপরাধের মামলায় ক্ষমতাচ্যুত প্রধানমন্ত্রী শেখ হাসিনার ছেলে সজীব ওয়াজেদ জয় এবং সাবেক আইসিটি প্রতিমন্ত্রী জুনায়েদ আহমেদ পলকের বিরুদ্ধে অভিযোগ গঠন করেছেন আন্তর্জাতিক অপরাধ ট্রাইব্যুনাল। বিচারপতি গোলাম মুর্তাজা মজুমদার নেতৃত্ব ৩ সদস্যের ট্রাইব্যুনাল ১ আজ বুধবার তাদের অব্যাহতির আবেদন নাকচ করে এই আদেশ দেন। একই সাথে আগামী ১৮ই ফেব্রুয়ারি প্রসিকিউশনের সূচনা বক্তব্য ও সাক্ষ্য গ্রহণের জন্য দিন ধার্য করেন। অভিযোগ গঠনের মাধ্যমে এই মামলার বিচার আনুষ্ঠানিকভাবে শুরু হল। এই দিন ট্রাইব্যুনালে জুনায়েদ আহমেদ পলক উপস্থিত ছিলেন। অভিযোগ গঠনের সময় তার কাছে জানতে চাওয়া হয় তিনি এ মামলায় দোষী কিনা। জবাবে তিনি নিজেকে নির্দোষ দাবি করে ন্যায় বিচার প্রার্থনা করেন। এ সময় সজীব ওয়াজেদ জয়ের পক্ষে ছিলেন রাষ্ট্র নিযুক্ত আইনজীবী মঞ্জুর আলম এবং জুনায়েদ আহমেদ পলকের পক্ষে ছিলেন আইনজীবী এম লিটন। তাদের দুজনের বিরুদ্ধে ৩টি অভিযোগ চার্জ গঠন করেন ট্রাইব্যুনাল।